তারেক রহমান সাহেব বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন। প্রত্যেকটার সাথে কিন্তু একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। ঘুরে ফিরে সবকিছুতে টাকা লাগবে। উনি এমনও বলেছেন 4 কোটি ফ্যামিলি কার্ড, সেটার জন্য টাকা লাগবে। এটা একটা তো হিউজ টাকা। আমি মনে করি তার একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া খুব জরুরি। কারণ আপনি টাকাটা পাবেন কোত্থেকে? আপনি পেঁচিয়ে গুছিয়ে জটিলতা করে বললে হবে না। সবার আগে ব্যক্তি স্বার্থ, আর আপনার সব স্বার্থ কিন্তু ম্যাটেরিয়ালাইজ হয় টাকা দিয়ে। তারেক রহমান সাহেব আমার সকালে বিকালে পিঠ পোছাইতে থাকুক, আমি খুব ভালো লোক, আমি খুব মেধাবী লোক, আমি খুব জ্ঞানী লোক, এতে আমার পেট ভরবে না। একটা পর্যায়ে মনে হবে ওনার কাছ থেকে আমার কিছু পাওয়া দরকার, এরকম মনে হবে। তো এখন আপনি দেখবেন অতি মাত্রায় প্রশংসা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই মিডিয়াটা টোটালটা তার বিরুদ্ধে ছিল বিগত 17 বছর। যদি মাহফুজা নাম কারেক্ট থেকে থাকেন, উনি কি বললেন যে আপনি কারেক্ট, আপনি আমার চেয়ে বেশি জানেন। যদি মাহফুজুর রহমান একটা কারেক্ট হয়ে থাকে, মাহফুজ আনামেরটা, তাহলে তার বলা উচিত ছিল ইয়েস স্যার, আসলে না স্যার, আপনি হয়তো ইনফরমেশন রং আছে, আমারটাই কারেক্ট, এটুকুই বলতে পারেন নাই। এটা কেন বলছি? এটাকে বলে ওয়েলিং এর ধরন। নির্বাচন সামনে করে তো নানা প্রতিশ্রুতির ফুলঝুরি আমরা দেখতে পাই রাজনৈতিক দলগুলোর থেকে, কিন্তু এর সঠিক বাস্তবায়ন কোন পথে হবে তার কোনো সুনির্দিষ্ট পথরেখা আমরা এখনো স্পষ্ট হতে পারিনি। আপনার কি মনে হয় এগুলো কি শুধু প্রতিশ্রুতি দেওয়ার জন্য দেওয়া, নাকি বাস্তবায়নের চিন্তাও আছে দলগুলোর? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, নির্বাচনটা কি? নির্বাচনটা হলো সেলিং এ প্রোডাক্ট। একটা প্রোডাক্টকে সেল করা। সেটা কি? আমি বিএনপি করি, কিংবা আমি জামাত করি, আমি এনসিপি করি, আমি বাজারে যাচ্ছি, কি বলে যে আমাকে ভোট দিবা। আমাকে কেন ভোট দিবা? এই কেন ভোট দিবার জন্য অনেক কিছু বলতে হয়। এই কেন ভোট দিতে গিয়ে বলতে হয়, আমি হয়তো বললাম অমুক স্বাধীনতা বিরোধী শক্তি, তাকে ভোট দেওয়া যাবে না। আরেকজন গিয়ে বলতেছে অমুকেরা চাঁদাবাজ, তাকে ভোট দেওয়া যাবে না। আর এক পক্ষ গিয়ে বলবে যে এরা হইল এই বস্তা পচা রাজনীতি করে, আমরা পুরনো রাজনীতি করি, নতুন রাজনীতি করব। মানে এইগুলা হইল মূলত না, কি বলে, ভোটারদের আকৃষ্ট করা। তারপর হইল বাস্তবায়ন। এখন এই ধরনের কথাগুলো বললে এটা বাস্তবায়নের কোনো কিছু থাকে না এখানে। ওরে ভোট দিবে না এই কারণে, ওরে ভোট দিবে না এই কারণে, এটার সাথে বাস্তবায়নের কিছু নাই। কিন্তু যখন আপনি এনশিওর করছেন ফ্যামিলি কার্ড দিবেন, বা কৃষি কার্ড দিবেন, বা স্বাস্থ্য কার্ড দিবেন, কোনোটাই অপরাধ না। আপনি প্রতিশ্রুতি দিতেই পারেন। আবার বিনা সুদে ঋণ দিবেন, আচ্ছা, কোনোটাই আমি অপরাধ ধরছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই প্রতিশ্রুতি যদি আপনি কিভাবে পূরণ করবেন, এটা একটা বিষয় এসে যায়। এখন রাজনৈতিক দল আজকে মনে করেন তারেক রহমান সাহেব বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন। প্রত্যেকটার সাথে কিন্তু একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। ঘুরে ফিরে সবকিছুতে টাকা লাগবে। উনি এমনও বলেছেন 4 কোটি ফ্যামিলি কার্ড, সেটার জন্য টাকা লাগবে। এটা একটা তো হিউজ টাকা। আমি মনে করি তার একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া খুব জরুরি। কারণ আপনি টাকাটা পাবেন কোত্থেকে? আপনি পেঁচিয়ে গুছিয়ে জটিলতা করে বললে হবে না। আমি তার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, জটিলভাবে বললে হবে না। আবার যদি বলেন যে এটা আমরা যারা সচ্ছল আছে তাদের উপরে রাজস্ব বাড়িয়ে দিব, কথার কথা বলছি, রেভিনিউ বাড়িয়ে দিব, তাহলে রেভিনিউ যারা দিবে তারা আবার ভিকটিম হবে, তাদের উপর চাপ পড়বে, তারা কিন্তু জিনিসটাকে ভালোভাবে নেবে না। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি কেন নেবে না। বাংলাদেশে আপনি দেখবেন যে মিডিয়া, আমলা এবং এই অলিগার্ক যাদেরকে আমরা বলি, এই ব্যবসায়ী কমিউনিটি, বড় কমিউনিটি, তিনটা কিন্তু একটা কম্বিনেশন হয়। এই তিনটার কম্বিনেশনে রাজনৈতিক দলগুলো কিন্তু, দলগুলার ব্যাকিং এরা, চালিকা শক্তি এরা, প্রশাসনিক কাজ যারা করে তারা একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই তিনটা সেক্টরকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হয়। এখন আসেন তারেক সাহেবের যদি দল বিএনপি, সেখানে কিন্তু অনেক বড় মাপের ব্যবসায়ী বেশ কিছু নমিনেশন পেয়েছে। তো নমিনেশন যদি পেয়ে থাকে, আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে গিয়ে ট্যাক্স ইম্পোজ করেন, রাজস্ব বাড়াইতে চান, তারা কিন্তু ওই ভিতরে বসেই আপনার সাথে
এগুলো নিয়ে বিরোধিতা করবে। বিরোধিতা করবে, ইউল বিন ট্রাবল। আমি যেটা বলছি, সুতরাং ওনাকে এখন থেকে পরিষ্কার মানুষকে বুঝাইতে হবে যে কাউকে হ্যাম্পার না করে এর ভিতর থেকে আমরা এইভাবে জিনিসটা পরিষ্কার হওয়া খুব জরুরি। তা নাহলে কিন্তু এটা শুধু কথার ফুলঝুরি থেকে যাবে। এইবার আসেন যে কি যেমন সুদবিহীন ঋণ, সুদবিহীন ঋণ যে দিবেন যেই বলেন, তার মানে আমি আপনাকে টাকা দিব অল্প, যে ঠিক আছে 5,000, 10,000, 50,000 দিলাম, কিন্তু আপনার তো টাকাটা নাই। হয় আমি ব্যাংকে একটা সিস্টেম করবো ওদেরকে কৃষি ঋণ দিবা, কিন্তু ওদের কাছ থেকে তুমি ঋণ নিবা না, সুদ নিবা না। সুদ নিবা না। সুদ যদি তার কাছ থেকে না নেও, এখন 1 লাখ করে যদি 50,000, 1 লাখ, 10 লাখ কৃষকদের হিউজ টাকা। এই টাকাটা কিন্তু গ্রাহকের টাকা না, এই টাকাটা কিন্তু ব্যাংকের থেকে দেয়, ব্যাংকের গ্রাহকের টাকা। কিন্তু টাকাটা যে বাইরে চলে গেল, এটার থেকে যদি ইন্টারেস্ট না নেয়, তাহলে ওই গ্রাহককে কি দিবে? ওই গ্রাহককে কি দিবে? তাইলে কি হবে, অন্য যারা বড় কর্পোরেট ব্যবসায়ী বান্য তাদেরকে যে ঋণটা দেয়, সেখানে তো ঋণের ইন্টারেস্টের রেট বাড়ায় দেবে। আলটিমেটলি কিন্তু সর্বক্ষেত্রে একটা জটিলতা, যে আপনি সুদ মুক্ত ঋণ দিবেন, সেটা রিকভার করতে এগুলো একটা সুন্দর স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া দরকার। আর তা না হইলে এটা প্রতিশ্রুতিই থেকে যাবে। যদি প্রতিশ্রুতি থেকে যায়, বাস্তবায়ন না হয়, নির্বাচন হয়ে গেল, একটি দল ক্ষমতায় এলো, তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো না, সেক্ষেত্রে জনগণের কি করার থাকবে? না, এখানে এটা আরেকটা প্রশ্ন আপনি আনলেন, যে আমি এই যে প্রতিশ্রুতি থেকে যাবে তখন কি, এবং এই জন্য ক্লিয়ার ব্যাখ্যা দিলে কি হবে, ভোটটাকে আপনি নিশ্চিত করতে পারবেন। কিন্তু আমি এখন যে বক্তব্যটা রাখলাম, এইরকম প্রশ্ন কিন্তু জনগণের মনে আছে, যেহেতু আমরা বাইরে থাকি, আলোচনা হয়। সুতরাং আপনি উত্তর না দিতে পারলে বা না দিলে ব্যাখ্যাটা, আপনি কিন্তু নিশ্চিত না যে আপনি প্রতিশ্রুতিতে ভোট পাবেন কি না, 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি এরপরে পাশ করেও ফেলেন, ক্ষমতায় চলেও যান, আপনি তখন মেন্টালি চিন্তা করেন যে না, আমি তো বঙ্গভবনে বসে থাকবো না, গণভবনে বসে থাকবো, আমাদেরকে পাবে কে, কেউ আমাদেরকে পাবে না। এতে কি হবে, আলটিমেটলি বিরূপ প্রক্রিয়া, মানে মনোভাব হবে, এবং আপনাদেরকে মানুষ জানবে যে আপনারা মানুষকে ভোটের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। আর এটা দিতে পারে কেন সেটাও বলছি। দেখুন, আপনি নিজেও যদি ব্যক্তিগতভাবে কাউকে প্রতিশ্রুতি দেন যে তুমি আমার জন্য এই কাজটা করো, আমি তোমাকে এই পারিশ্রমিক দেবো। আমরা লেবার খাটাই না, লেবার খাটাই, নানান পদের কাজ করাই, চুক্তিভিত্তিক কাজ। যেমন আপনি এখানে কাজ করেন, আপনি কম বেশি এটার সাথে টাকা পয়সা জড়িত আছে, বেতন ফর্মে নেন বা পর্ব ফর্মে নেন, আপনি না পাইলে 2-3 পর্ব না পেলে আপনি কিন্তু আর আসবেন না, এবং আপনি তখন বলবেন বিশ্বাস ভঙ্গ করেছেন। ইভেন বড় আকার হইলে আপনি মামলা পর্যন্ত করেন। কিন্তু বাংলাদেশের ইতিহাস, আমি পৃথিবীর অন্যান্য দেশ টানবো না, আমি বাংলাদেশের কথা বলবো, রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ভঙ্গ করাটা একটা ফ্যাশন হয়ে গেছে, এবং এটার কোনো কৈফিয়ত নাই। আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি আসে যায়, ব্যক্তি পর্যায়ে কোর্টে যত মামলা হয়, প্রতিশ্রুতি ভঙ্গের মামলা আছে লক্ষ লক্ষ। তাহলে রাজনীতিবিদরা যে প্রতিশ্রুতিটা দেয়, সেটা যদি ভঙ্গ করে, সেই মামলার বিধান কোথায়? এবং এই যে কোনো বিধান নাই, তাই তারা মিথ্যার ফুলঝুরি এবং এই প্রতিশ্রুতি দিতে পারতেছে। আমি সম্ভাবনাময় দল এখন তারেক জিয়ার, মানে আমি দেখতেছি যে সেই হিসাবে সমস্ত মিডিয়াও তার দিকে ঘুরে গেছে। তো সেই হিসাবে আমি মনে করি তার ওনার কি প্ল্যান আছে, দ্যাট ইজ আমার কাছে ইমম্যাটেরিয়াল। কিন্তু ওনার যে প্রতিশ্রুতিগুলো ওপেন হয়েছে, সেই ওপেন প্রতিশ্রুতিগুলার আপনি কিভাবে পূরণ করবেন অন্যান্যদেরকে হ্যাম্পার না করে, সেটা আপনার ব্যাখ্যাটা খুবই জরুরি। তা নাহলে আপনার শুধু প্রতিশ্রুতি ভোট পাওয়ার জন্য খুব বড় সহায়ক হবে বলে আমি মনে করি না। তারপরে যারা প্রশংসা করে, বহু অতি প্রশংসা ভালো না, ওইখানেও যাব। আপনি বলছিলেন যে গণমাধ্যম একটি দলের প্রতি, আপনি উল্লেখ করেই বললেন তারেক রহমানের প্রতি ঝুঁকে গিয়েছে। এই যে ঝুঁকে যাওয়া, বা আমরা শুধু গণমাধ্যম কেন, আমরা দেখি আপনারা যারা আলোচনা করেন টকশোতে, তারাও অনেকে মানে একটি দলের প্রতি ঝুঁকে যাওয়া, কেউ অন্য দলের প্রতি ঝুঁকে যাওয়া, বা আমরা দেখি প্রত্যেকটা শ্রেণী গোষ্ঠীর মধ্যে এই যে ঝুঁকে যাওয়ার প্রবণতা, এটি কিভাবে দেখছেন আপনি? আমি ব্যক্তিগতভাবে যেটার উত্তর চান, এই যে ঝুঁকে যাওয়াটা হইল সবার আগে ব্যক্তি স্বার্থ। আর আপনার সব স্বার্থ কিন্তু ম্যাটেরিয়ালাইজ হয় টাকা দিয়ে। তারেক রহমান সাহেব আমার সকালে বিকালে পিঠ পোছাইতে থাকুক, আমি খুব ভালো লোক, আমি খুব মেধাবী লোক, আমি খুব জ্ঞানী লোক, এতে আমার পেট ভরবে না। একটা পর্যায়ে মনে হবে ওনার কাছ থেকে আমার কিছু পাওয়া দরকার, এরকম মনে হবে। তো এখন আপনি দেখবেন অতি মাত্রায় প্রশংসা হচ্ছে,
সোশ্যাল মিডিয়ায়। এই মিডিয়াটা টোটালটা তার বিরুদ্ধে ছিল বিগত 17 বছর। আপনি তাকায় যদি দেখেন যে বেগম খালেদা জিয়া যে সাফারটা করলো দীর্ঘদিন, সে জেল খাটলো, জেল খাটার পরে কারাগারে চলে, করোনার মধ্যে তৎকালীন সরকারের করুণায় মুক্তি, মানে ভাষাটা ছিল এরকম। এত বড় সংগঠন, এত বড় বিএনপির দল কিছুই করতে পারেনি, গল্প মুখে যতই করুক। আমি সেদিন এক চ্যানেলে বলতেছিলাম যে তারেক রহমান সাহেব 16 বছর বহির্বিশ্বে কি করছে। একজন উঠে আমাকে বলল উনি সমস্ত কর্মীর সাথে যোগাযোগ। আমি সেইটা মিন করিনি, আমি মিন করেছি আপনি দেখেন আজকে আওয়ামী লীগ মাত্র 17 মাস 18 মাস। কয়েকদিন আগে আব্দুল মোমেনের ইন্টারভিউ কিন্তু খুব আলোচিত। সে বলতেছে যে আমরা কিন্তু বিদেশে বসে নাই, আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যোগাযোগ রাখছি, লেখালেখি করছি যে আমাদেরকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে না। আমি সেই কথাটা মিন করছি। গত 17 বছরে আমরা কিন্তু তারেক রহমান সাহেবের কাছ থেকে সেটা প্রত্যাশা করছিলাম। তিনি না বললেও যোগাযোগ তো করেছেন, না তার জোটের না তার দলের সাথে যোগাযোগ ছিল। আমি বলছি আন্তর্জাতিক ফোরামটায়, মানে 17 বছর সাফার করছি, ওই অর্থে আমি বলছি। উনি আন্তর্জাতিক ফোরামে কিন্তু এরকম, উনি না শুধু, আরো লোক বহির্বিশ্বে ছিল, মানে কেউ পালায় গেছে বা গুম করা হয়েছে, তারাও কিন্তু ওই ফোরামে, আন্তর্জাতিক ফোরামে, ওই আব্দুল মোমেন যেভাবে বলতেছে আমরা কিন্তু এখানে করতেছি, আমরা সেমিনার সিম্পোজিয়াম করতেছি, আন্তর্জাতিক ফোরামের কথাটা বলছি। উনি করেননি, করতে পারেন নাই। কেন পারেন নাই সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, তাইলে হয়তো 17 বছর সাফার করা লাগতো না। এই জায়গাটা আমি একটি প্রশ্ন করতেই চাই যে আমাদের দেশে রাজনৈতিক যে পরিবর্তন বা রাজনৈতিক এস্টাবলিশমেন্টের জন্য কি আন্তর্জাতিক ফোরাম বেশি গুরুত্বপূর্ণ নাকি দেশীয় জনগণ বেশি? না, ওটা যদি আপনি বলেন তাইলে তো আবার ভিন্ন প্রশ্ন আসে যে কেন তাহলে ঘুরে গেল মিডিয়া, সেই প্রশ্নটা কিন্তু আবার আসবে। হ্যাঁ, আন্তর্জাতিক ইনফ্লুয়েন্সে ব্যাপার না আবার ব্যাপার, কোনোটাই আপনি বলতে পারবেন না। আওয়ামী লীগ সরকার যখন পতন হলো তখন কি বললো, আমি সেন্ট মার্টিন দেই নেই বলে চলে যেতে হলো। এটা আগে থেকেই তিনি বলছিলেন। তার আগে ইউনূস সরকার বসার পর বললো আমেরিকা তাকে বসাইছে। এই কথাগুলা কিন্তু আছে, যেহেতু আছে নাম্বার 1। আবার গ্লোবাল ভিলেজের মেম্বার আমি, আপনি বিশ্ব বাদ দিয়ে চলতে পারবেন না। এখানে আমেরিকার রাজনীতিতে চায়না যাতে বসতে না পারে, আবার আমেরিকা ইন্ডিয়ার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দুজনে মিলে চায় চায়না যাতে না বসতে পারুক। আবার যদি এখানে ইন্ডিয়া আউট হয়ে যায় একেবারে, সেটা ইন্ডিয়া, বাংলাদেশের চারদিকে ইন্ডিয়া বসা আছে, তার জন্য ক্ষতিকর। এই রাজনীতি থাকবে, ভূ রাজনীতি থাকবে, ইনফ্লুয়েন্স কতটা থাকে সেটা সেকেন্ড কোশ্চেন। কিন্তু ওই জন্য আমি বলছি যে আন্তর্জাতিক ফোরাম একটা ফ্যাক্টর। আজকে তো নিউজ কি আপনার কি জানি, টাইম ম্যাগাজিনে তারেক জিয়া সাহেবের একটা প্রচ্ছদ করছে, ভিতরে কি লিখছে, স্যাটায়ার করছে না লিখছে আমি পড়ি নাই, বাট এই যে ছবিটা আসছে এটা তো ফ্যাক্টর। তা আপনি যদি এইটার মূল্য দেন তা আলোচনার মূল্য দিবেন না কেন? গত 16-17 বছর আলোচনা হয়নি, উনি করেন নাই বা করতে পারেন নাই, সেটা ভিন্ন আসপেক্ট। প্রত্যাশা করতেছিলাম, করা উচিত ছিল, তাহলে তো 17 বছর সাফার করতে হতো না। আমি সেই আঙ্গিকে বলছি, আওয়ামী লীগ ঘুমিয়ে নাই, হয়তো ওনারা কি করছেন, ঘুমিয়েছিলেন। যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। এখন আসেন যে জায়গাটা আমি বলছি, মিডিয়া। এই যে মিডিয়া, আমরা আজকে যদি মিডিয়ার দিকে তাকাই তাহলে মিডিয়া কিন্তু জাস্ট ইউ টার্ন নিছে। অর্থাৎ আপনি যদি 2004-এর গ্রেনেড হামলা মনে থাকে, গ্রেনেড হামলা হইল, ক্ষমতায় কারা? বিএনপি। পত্রিকায় কি লিখে ফেললো যে এই গ্রেনেড হামলা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান করেছে। কিসের ভিত্তিতে লিখছিল? পুলিশ রিপোর্ট হয় নাই, তদন্ত হয় নাই, কিছু হয় নাই, লিখে দিল। লিখে দিছে তো দিছেই, এবং সেটা চূড়ান্তভাবে চলেছে। সেই তারা আজকে রিভার্স এবং প্রশংসায় পঞ্চমুখ। একটা আলোচনায় গিয়ে দেখলাম ডেইলি স্টারের এডিটর, উনি কি যেন বলছেন, ভূগর্ভস্থ লেয়ার 78 বা 80 মিটার দেবে গেছে জলের লেয়ার। তখন তারেক রহমান সাহেব বললেন না 600 ফিট, এই ধরনের একটা কথা বলছেন। তখন আবার ডেইলি স্টারের মালিক বললেন যে বললেন যে হ্যাঁ আপনি আমার চেয়ে ভালো জানেন। আচ্ছা, এখন এই যে আপনি আমার চেয়ে ভালো জানেন, ডেটা রাইট না রং, সেই বিতর্কে যাচ্ছি না। এটাও কিন্তু এক ধরনের, মনে করেন যদি মাহফুজা নাম কারেক্ট থেকে থাকেন, উনি কি বললেন যে আপনি কারেক্ট, আপনি আমার চেয়ে বেশি জানেন।
যদি মাহফুজুর রহমান একটা কারেক্ট হয়ে থাকে, মাহফুজ আনামেরটা, আনাম। তাহলে তার বলা উচিত ছিল ইয়েস স্যার, আসলে না স্যার, আপনি হয়তো ইনফরমেশনটা রং আছে, আমারটাই কারেক্ট, এটুকুই বলতে পারেন নাই। এটা কেন বলছি? এটাকে বলে ওয়েলিং এর ধরন। তা এই যে ওয়েলিং এর ধরন, এই যে রিভার্স হয়ে যাওয়াটা এবং অতি প্রশংসা করাটা, সেটাও কি মনে করেন এই বিএনপির জন্য খুব ভালো হচ্ছে? আবার অতি নেগেটিভ যদি আপনি বলতে থাকেন কারো বিরুদ্ধে, সেটাও কি খুব ভালো হচ্ছে? আমি বলতে চাচ্ছি, এই যেই কথাগুলো আমি বলছি, মিডিয়ারও সেই কথাটা বলা উচিত যে মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনি কৃষি কার্ড দিবেন, এই কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, আসলে একটা ব্যাখ্যা দরকার।